টাকার কোনো অভাবই নেই, সে কেন একটা বাড়ি কেনার জন্য লোন বা মর্টগেজ নিতে যাবে? শুনতে বেশ অদ্ভুত লাগছে, তাই না? চলুন আজকের আলোচনায় আমরা এই আপাতদৃষ্টিতে অযৌক্তিক মনে হওয়া বিষয়টার পেছনের আসল আর্থিক কারণটা খুঁজে বের করার চেষ্টা করি। আর এই রহস্যটা বোঝার জন্য আমাদের তাকাতে হবে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের দিকে, মানে তার আর তার একটা বাড়ির লোনের দিকে। চলুন তো দেখি ঘটনাটা ঠিক কী ঘটেছিল। তো সময়টা ছিল ২০১২ সাল। মার্ক জাকারবার্গ তখন বিশ্বের ৪০তম ধনী ব্যক্তি, মানে বুঝতেই পারছেন তার কাছে টাকার কোনো কমতি ছিল না। আর ঠিক সেই সময়েই তিনি এমন একটা কাজ করলেন যা শুনে সবাই রীতিমতো অবাক। তিনি তার বাড়ির জন্য প্রায় $৬ মিলিয়ন একটা লোন নিলেন। একবার ভাবুন তো, যে বাড়িটা তিনি চাইলেই ক্যাশ টাকা দিয়ে কিনে ফেলতে পারতেন, সেই বাড়ির জন্যই লোন। তাহলে আসল প্রশ্নটা কিন্তু এটাই, যার টাকার কোনো দরকারই নেই সে কেন ধার করবে? আর এই প্রশ্নের উত্তরটা পেলেই আমরা আসলে বুঝতে পারব যে এই অতি ধনী মানুষগুলো টাকা পয়সাকে ঠিক কিভাবে দেখে। এর উত্তরটা কিন্তু কোনো রকেট সায়েন্স না বা কোনো ষড়যন্ত্র না। ব্যাপারটা আসলে লুকিয়ে আছে একটা সহজ কিন্তু খুবই শক্তিশালী আর্থিক ফর্মুলার মধ্যে। আমরা এটাকে বলতে পারি ফ্রি মানি বা বিনা পয়সা টাকার সূত্র। শুনতে হয়তো অবিশ্বাস্য লাগছে, কিন্তু ব্যাপারটা একদম সত্যি। মূল আইডিয়াটা হলো এমন সুদে টাকা ধার করা যা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির হারের চেয়েও কম। মানে ধরুন, বাজারে জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে বা টাকার দাম যে হারে কমছে, তার থেকেও কম সুদে লোন নেওয়া হচ্ছে। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো ভবিষ্যতে যে টাকাটা ফেরত দেওয়া হবে তার আসল ভ্যালু বা মূল্য ধার করা টাকার চেয়েও কম। ব্যাপারটা দারুণ না? চলুন সংখ্যাগুলো একটু দেখি, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। জাকারবার্গের মর্টগেজের সুদ ছিল মাত্র 1%-এর মতো, অথচ সেই সময়ে আমেরিকায় মুদ্রাস্ফীতি ছিল প্রায় 3%। আর তিনি যদি এই একই টাকাটা কোথাও ইনভেস্ট করতেন, ধরুন কোনো ইন্ডেক্স ফান্ডে, তাহলে তো গড়ে 8% লাভ পেতেন। সোজা কথায় এই লোনটা না নেওয়াটাই তার জন্য একটা বড় আর্থিক ভুল হতো। ব্যাপারটা তাহলে খুবই সহজ, তাই না? যখন প্রায় বিনামূল্যে টাকা ধার করার সুযোগ পাওয়া যায়, তখন নিজের ক্যাশ টাকা একটা বাড়িতে আটকে রাখার কোনো যুক্তিই নেই। আসল উদ্দেশ্যটা কিন্তু টাকার প্রয়োজন মেটানো না, বরং ব্যাংকের টাকা ব্যবহার করে নিজের টাকাকে আরও লাভজনক কোনো কাজে বিনিয়োগ করা। আর মজার ব্যাপার হলো, জাকারবার্গ কিন্তু একা নন। এই কৌশলটা আসলে সুপার রিচ বা অতি ধনীদের মধ্যে খুবই কমন একটা ব্যাপার। চলুন এবার দেখি তারা কেন এত সহজে আর এত কম সুদে লোন পেয়ে যায়। হ্যাঁ, এটা কোনো ব্যক্তিগত শখ বা খামখেয়ালিপনা একদমই না। এটা আসলে ধনী ব্যক্তিদের জন্য একটা বহু পরীক্ষিত আর্থিক কৌশল। যেমন ধরুন এলন মাস্কের কথা কিংবা জে-জি আর বিয়ন্সের কথা। তারাও কিন্তু তাদের বিশাল বিশাল সব সম্পত্তির জন্য বড় অঙ্কের মর্টগেজ নিয়ে রেখেছেন। তো এটা একদম পরিষ্কার যে ধনীদের মধ্যে এই ব্যাপারটা খুবই সাধারণ একটা ট্রেন্ড। কিন্তু প্রশ্নটা হলো, তারা কিভাবে এত কম সুদের হারে লোন পায়, যা হয়তো সাধারণ মানুষ ভাবতেও পারে না। মানে ব্যাংক বা ঋণদাতাদের কাছে তারা এত স্পেশাল কেন? আসলে ব্যাংকগুলোর দিক থেকে ভাবলে পুরো ব্যাপারটা খুবই যুক্তিসঙ্গত। প্রথমত, একজন বিলিয়নিয়ারকে লোন দেওয়াটা ব্যাংকের জন্য অনেক কম ঝুঁকির, কারণ লোন শোধ করতে না পারলেও তাদের তো প্রচুর সম্পত্তি আছে। দ্বিতীয়ত, তাদের ক্রেডিট হিস্ট্রি বা রেকর্ডও হয় দারুণ শক্তিশালী। আর সবচেয়ে বড় কারণটা হলো, ব্যাংকগুলো ভবিষ্যতের কথা ভাবে। তারা জানে যে এই ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক রাখলে ভবিষ্যতে তাদের কোম্পানি থেকে আরও অনেক বড় বড় ব্যবসা পাওয়া যাবে। সো এটা আসলে ব্যাংক আর সেই ধনী ব্যক্তি দুজনের জন্য একটা উইন উইন সিচুয়েশন। তো এই পুরো কৌশলের পেছনে যে একটা শক্তিশালী ফিন্যান্সিয়াল কনসেপ্ট কাজ করছে, সেটার নাম হলো লিভারেজ। আর এই লিভারেজ জিনিসটা একদিকে যেমন সম্পদ তৈরি করতে পারে, ঠিক তেমনি অন্যদিকে সব কিছু ধ্বংসও করে দিতে পারে। একদম সহজ করে বললে, লেভারেজ হলো ধার করা টাকা ব্যবহার করে কোনো বিনিয়োগ থেকে নিজের লাভের পরিমাণ বহু গুণে বাড়িয়ে তোলার একটা কৌশল। ব্যাপারটা বুঝতে একটা ছোট্ট উদাহরণ দেখি। ধরুন কারো কাছে 10,000 টাকা আছে, সেটা দিয়ে একটা ফোন কিনে 1,000 টাকা লাভ হলো, বেশ ভালো। কিন্তু এবার ভাবুন তো, যদি ওই 10,000 টাকাকে ভিত্তি করে ব্যাংক থেকে আরও 9,90,000 টাকা ধার নেওয়া হয়, এখন হাতে আছে পুরো 10 লক্ষ টাকা। এটা দিয়ে 100টা ফোন কেনা হলো। তারপর সব ফোন বিক্রি করে ব্যাংকের ধার আর সুদ শোধ করার পরেও দেখা গেল লাভ হয়েছে 90,000 টাকা। কোথায় 1,000 আর কোথায় 90,000? এটাই হলো লেভারেজের আসল শক্তি। তাহলে প্রশ্ন আসে, সাধারণ মানুষ কেন লোন বা ঋণকে এত ভয় পায়? কারণটা হলো, আমাদের বেশিরভাগ সময় শেখানো হয় কনজিউমার বা ভোগ ব্যয় সংক্রান্ত ঋণের কথা, যেমন ধরুন গাড়ি কেনার লোন বা বেড়াতে যাওয়ার জন্য লোন।
এগুলো শুধু খরচই বাড়ায়, কিন্তু ধনীরা ব্যবহার করে অন্য ধরনের ঋণ, সম্পদ বৃদ্ধিকারী ঋণ, মানে এমন ঋণ যা দিয়ে তারা অ্যাসেট বা সম্পদ কেনে, যা ভবিষ্যতে তাদের জন্য আরও টাকা আয় করে আনবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, লেভারেজ কিন্তু একটা দুইধারী তলোয়ারের মতো। এটা একদিকে যেমন রকেটের গতিতে সম্পদ বাড়াতে পারে, ঠিক তেমনি এর সাথে জড়িয়ে আছে বিশাল ঝুঁকি, মানে সবকিছু এক মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। এর সবচেয়ে বড় আর ভয়ঙ্কর উদাহরণ হল 2008 সালের বিশ্ব অর্থনৈতিক সংকট। যখন দায়িত্বজ্ঞানহীনভাবে যথেচ্ছ লেভারেজ ব্যবহার করা হয়, তখন তার ফল কতটা ভয়াবহ হতে পারে সেই সংকটটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, লেভারেজ কি শুধুই ধনীদের জন্য সম্পদ তৈরির একটা দারুণ হাতিয়ার, নাকি এটা বাকি সবার জন্য একটা বিপজ্জনক ফাঁদ? হয়তো উত্তরটা নির্ভর করছে কে, কিভাবে এবং কোন উদ্দেশ্যে এই শক্তিশালী টুলটা ব্যবহার করছে তার ওপরে।